আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নিরাপদ সড়ক নিশ্চিতে সকল চালকের পর্যাপ্ত ট্রেনিং ও নিয়মিত ডোপ টেস্টের নির্দেশ। প্রধানমন্ত্রী বললেন, মহাসড়কে কমানো হচ্ছে দুর্ঘটনার প্রবণ বাড়। রাজধানীতে আজও টিসিবি 25 টাকা দরে আলু বিক্রি, সাধারণ মানুষের দীর্ঘ লাইন। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি, সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু, করোনার কারণে এবার আনুষ্ঠানিকতা সীমিত। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিরাপদ সড়ক নিশ্চিতে সকল ড্রাইভারের পর্যাপ্ত ট্রেনিং, নিয়মিত ডোপ টেস্টের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মহাসড়কে দুর্ঘটনা প্রবণ বাঁক কমানো হচ্ছে। পথচারীদের সচেতন হবার পাশাপাশি স্কুল জীবন থেকে ট্রাফিক রুল মেনে চলার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজধানীর বিআরটিএ ভবনে আলোচনা সভা হয়। গণভবন থেকে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় নিরাপদ তিনি বলেন, সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে সব চেষ্টা অব্যাহত রেখেছে সরকার। জাতিসংঘের এমডিজি অর্জনের অন্যতম সূচক নিরাপদ সড়ক নিশ্চিত করবে সরকার। কোথায় কোথায় অ্যাক্সিডেন্ট হয়, কোথায় বেশি হচ্ছে, কি কারণে হচ্ছে, সেগুলি সুনির্দিষ্টভাবে খুঁজে বের করে আমরা ধীরে ধীরে সেগুলি কিন্তু সংস্কার করে দিচ্ছি। ইতিমধ্যে আমরা সেটা শুরু করেছি। গাড়ি চালকদের জন্য বেশ কিছু নির্দেশনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। লাইসেন্স দেওয়ার সময় ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা, যে সত্যি ভালো ড্রাইভিং জানে কি না, বা ওই 2টা টাকা দিয়ে যেন ড্রাইভিং লাইসেন্স দিতে না পারে সেদিকে দেখা। সেই সাথে যারা হেল্পারে কাজ করে, আমি মনে করি তাদেরকে একটু ট্রেনিং করাই দিতে হবে। তারপর হচ্ছে গাড়ির ফিটনেসটাও খুব বেশি দরকার। যারা গাড়ি চালাচ্ছে তারা মাদক সেবন করে কি না, তাদের ডোপ পরীক্ষা করা দরকার। দুর্ঘটনার জন্য পথচারীরাও দায়ী উল্লেখ করে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শুধু এই ড্রাইভারদের দোষ দিলে হবে না, আমাদের পথচারীদেরও সচেতন থাকতে হবে। সেখানে সচেতনতার খুবই অভাব। আমরা মুখে খুব বলে টলে যাই, কিন্তু কাজের বেলা আমরা কি দেখি, পাশেই ফুটওভার ব্রিজ, রাস্তার মধ্যে কিন্তু হেঁটে যাচ্ছে, একটা গাড়ি আসছে, একটু হাত দেখেই অমনি হাঁটা দিল। এটা একটা যান্ত্রিক ব্যাপার। ব্রেক কষলেও সেটা থামতে কিন্তু কিছু সময় লাগে, হাত দেখালেই থেমে যেতে পারে না। সেই কথাটা সবাইকে সচেতন করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিক পরিকল্পনা ফিরিয়ে এনে তা বাস্তবায়ন করা হচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের ব্যাপারে সতর্ক হওয়ার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরিফুল হক, বাংলাভিশন, ঢাকা। পণ্যবাহী নৌযান শ্রমিক ও কর্মচারীদের খাদ্য ভাতা কার্যকর, নদীপথে নির্যাতন বন্ধ সহ 15 দফা দাবিতে চলছে নৌযান শ্রমিকদের ধর্মঘটে তৃতীয় দিন। কার্যত অচল সমুদ্র বন্দরের বহির্নোঙর, নদী বন্দরগুলোতেও আটকে আছে পণ্যবাহী বেশ কিছু যানবাহন। এদিকে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শ্রমিকদের দাবির সাথে একমত, জানান বিষয়টি নিয়ে মালিকদের সাথেও আলোচনা চলছে। তিনি আশা করছেন আজকে এর সমস্যার সমাধান হবে। নৌযান শ্রমিকদের ধর্মঘটের কারণে তৃতীয় দিনের মতো সারা দেশে নৌপথে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস বন্ধ থাকায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর অচল হয়ে পড়েছে। এ নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 42টি বড় জাহাজ আটকা পড়েছে। এর সঙ্গে সারা দেশে নৌঘাটগুলোতে আটকা পড়েছে 900 ছোট জাহাজ। খোরাকি ভাতা নিয়ে এটা মালিককে অনেকবার দেওয়া হয়েছিল, মালিককে কিন্তু ওই সময় নিয়ে দিচ্ছি এগুলো বলতে বলতে আজকে 1-2 বছর হয়ে গেল। যদি বন্ধ করে দেয় তারা আসুক, যা আসুক, এসে তাদের সম্পদ বুঝে নিয়ে আমরা চলে যাবো, সমস্যা না। আমাদের দাবিতে আমাদের টাকা পয়সা, হ্যাঁ, যদি না রাখে চলে যাক, আমাদের টাকা পয়সা দিয়ে আমরা চলে যাবো। পৃথিবীতে আর কোনো কর্মসংস্থান নাই যে 24 ঘন্টা ডিউটি করে স্বল্প নিম্ন বেতন, শুধুমাত্র একমাত্র আমাদের নৌযান শ্রমিকদের মধ্যে এটা রয়েছে।
নৌযান ধর্মঘটে বড় ক্ষতির শিকার হচ্ছেন শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য আমদানিকারকরা, যদিও বন্দর জেটিতে পণ্য খালাস স্বাভাবিক রয়েছে। অন্যদিকে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের চলমান কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে মংলা বন্দরও। বহির্নোঙরে অবস্থানরত বিভিন্ন পণ্যবাহী 13টি বাণিজ্যিক জাহাজের পণ্য খালাস পুরোপুরি বন্ধ। মংলা বন্দর কর্তৃপক্ষ বলছেন, নৌযান শ্রমিকদের কর্মবিরতির কারণে পণ্য খালাসের সমস্যায় আছেন তারা। আর বন্দর ব্যবসায়ীরা বলছেন, নির্দিষ্ট সময়ে আমদানি পণ্য খালাস করতে না পারায় তারা লোকসানে পড়ছেন। মংলা বন্দরে যে জাহাজ মাদার ভেসেলগুলো আছে, প্রতিদিন এক একটা জাহাজে $20,000-30,000 ভাড়া দিতে হচ্ছে। যদি 2 দিন 3 দিন এরকম বন্ধ থাকে, তাহলে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হব আমরা। এদিকে 15 দফা দাবিতে নারায়ণগঞ্জের নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে শহরের 5 নম্বর মাছঘাট সহ 25টি ঘাটে পণ্যবাহী জাহাজ নদীর পাড়ে নোঙর করে শ্রমিকরা বিক্ষোভ করে। যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য দাবি খাদ্য ভাতা ওই মালিকরা আদায় না দিবে, ততদিন পর্যন্ত আমাদের এই অবিরাম কর্মবিরতি আমরা চলবে। নারায়ণগঞ্জের শীতলক্ষা, ধলেশ্বরী, বুড়িগঙ্গা ও মেঘনা নদীর ঘাটগুলোতে আটকে আছে 117টি লাইটার জাহাজ সহ প্রায় 5,000 পণ্যবাহী নৌযান। এসব নৌযানে 5 লাখ টন মালামাল রয়েছে। গত 19 অক্টোবর রাত 12টা থেকে নিজেদের অধিকার সংশ্লিষ্ট দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নামেন নৌযান শ্রমিকরা। নাসরুন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে চলমান নৌ ধর্মঘট প্রত্যাহার করে তারপর নিজেদের দাবি দাওয়া নিয়ে আলোচনায় বসতে নৌ শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন পণ্যবাহী জাহাজ মালিকরা। দুপুরে বিজয়নগরের আকরাম টাওয়ার বাংলাদেশ কার্গো ভেসেল অ্যাসোসিয়েশনের এক সংবাদ সম্মেলনে সরকারের কাছে পাল্টা 6 দফা দাবি জানান শ্রমিকরা। সংগঠনের সাবেক সহ সভাপতি মোহাম্মদ খুরশিদ আলম বলেন, কিছু শ্রমিক নেতার সন্ত্রাসী কর্মকাণ্ড বারবার নৌ পরিবহন খাতকে জিম্মি করে ফেলে। শ্রমিকদের দাবিকে অযৌক্তিক বলেও উল্লেখ করেন বক্তারা। তারা বলেন, 2016 সালে সরকারি কর্মচারীদের বেতন স্কেলে বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, ইনক্রিমেন্ট, ধোলাই ভাতা ও উৎসব বোনাস, গ্র্যাচুইটি, ছুটির বেতন, রান্না করা জ্বালানি, বাবুর্চি তেল, সাবান সহ সকল সুবিধা দেওয়া হয়। সেই গেজেট 2021 সালে 30 জুন পর্যন্ত বলবৎ থাকবে। বাকি এই কয়েকটা মাস ধৈর্য ধরতে নৌ শ্রমিকদের প্রতি আহ্বান জানান তারা। গাজীপুরের কাশিমপুরে রাস্তা থেকে তুলে নিয়ে এক পোশাক শ্রমিককে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। এদিকে গাইবান্ধায় 6ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ মামলায় ধর্ষক লিওন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে জেলার সাদুল্লাপুরে এক শিশুকে বলাৎকারের অভিযোগে মামলা করা হয়েছে। গাইবান্ধায় 6ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে ধর্ষক লিওন সরকারকে সদর উপজেলার খোলাহাটি এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে স্কুল ছাত্রীটিকে ধর্ষণ করে প্রতিবেশী চাচা লিওন। এদিকে গাইবান্ধার সাদুল্লাপুর 10 বছরের এক ছেলেকে বলাৎকারের অভিযোগে মামলা করেছে শিশুটির বাবা। এই ঘটনায় প্রতিবেশী শাকিল শেখ নামে এক বখাটের বিরুদ্ধে মামলা হয়েছে। অসুস্থ শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে আসামি শাকিল পলাতক। এদিকে গাজীপুরে কাশিমপুরে রাস্তা থেকে তুলে নিয়ে এক পোশাক শ্রমিককে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার শারদাগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। সকালে ওই পোশাক শ্রমিকের সহকর্মীরা কাশিমপুর থানার সামনে বিক্ষোভ করে। ঘটনার সাথে জড়িত 3 জনকে আটক করেছে পুলিশ। লঘুচাপের প্রভাবে ঝোড়ো হাওয়ার শঙ্কায় দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে সকাল থেকে রাজধানীতে বৃষ্টি হচ্ছে। প্রচণ্ড গরমে বৃষ্টি কিছুটা স্বস্তি বয়ে এনেছে জনজীবনে। সেই সাথে দেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। সেটি এখন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকা থেকে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা বা কোন দিকে অগ্রসর হবে তা সুনির্দিষ্ট করে বলা যাবে শুক্রবার বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই লঘুচাপের জন্য এই বৃষ্টিপাতটা দেশের দক্ষিণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। এই বৃষ্টি এবং সারা বাংলাদেশে বৃষ্টিপাত হবে। কোথায় কোথায় ভারী বর্ষণের সম্ভাবনা। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব। তবে করোনার কারণে এবার পূজার আনুষ্ঠানিকতা সীমিত করা হয়েছে। আগামী দিনগুলোতে করোনা মুক্ত হয়ে বিশ্বে শান্তির জন্য প্রার্থনা করেন ভক্তরা। সোমবার দশমীতে হাতিতে চড়ে বিদায় নেবে দেবী দুর্গা।
বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ঘট স্থাপন ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবীকে আহ্বান জানানো হয়। বেলতলায় শুরু হয় দেবীবরণ অনুষ্ঠান। দেবী বন্দনায় একযোগে বেজে ওঠে শঙ্খ, ঢাকঢোল আর কাঁসার বাদ্য। আশ্বিনের শুক্লপক্ষের ষষ্ঠ দিন ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলবে দুর্গোৎসব। ৬তম কল্প বলা হয়। সেই ৬তম কল্পে মা চণ্ডীকে আমরা মঙ্গল ঘটে প্রতিষ্ঠা করে চণ্ডী পাঠের প্রার্থনার মাধ্যমে আমরা মাকে স্বাগত জানিয়ে থাকি। সেটাই হচ্ছে ষষ্ঠাদি কল্পারম্ভ। রাজধানীর মণ্ডপগুলোতে সকাল থেকে জড়ো হতে থাকেন ভক্তরা, প্রার্থনা করেন দেশের মঙ্গল কামনায়। উলুধ্বনি দিয়ে দুর্গতিনাশিনী দেবীকে আহ্বান জানান ভক্তরা। আনন্দে নিয়ে পূজা করি, কিন্তু এবারে পূজাটা একটু ভিন্নতর পূজা হচ্ছে। মনের মধ্যে সব জায়গায় যেখানে যাচ্ছি সেখানে একটা বাধা। দেশের এবং আমাদের সকলের যেন মা মঙ্গল করেন। আগামী বছর যেন একদম আমরা মাকে নতুনভাবে নতুন পৃথিবীতে মাকে বরণ করতে পারি এবং আমরা সবাই সুস্থ থাকি, পৃথিবীর সকল মানুষ সুস্থ থাকুক। বর্তমান করোনা পরিস্থিতিতে সবাইকে বাসায় অবস্থান করে প্রার্থনার কথা জানিয়েছে মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটি। মানুষের আবেগ, মায়ের প্রতি ভক্তি, শ্রদ্ধা এটা নিবেদন করতে কাছেই আসবে, এটাই আমাদের কাছে মনে হচ্ছে। তবে আমরা চেষ্টা করে যাব যতটা সম্ভব সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আমরা চেষ্টা করব। এবার রাজধানীতে পূজা মণ্ডপের সংখ্যা 232টি। পালকিতে চড়ে দেবীর আগমন শুভ না হলেও ভক্তদের পূজা নিয়ে হাতিতে চড়ে কৈলাসে ফিরে যাওয়া শুভ লক্ষণ। তাই তো করোনা থেকে মুক্তির প্রার্থনা ছিল ভক্তদের মাঝে। রিয়াদ তালুকদার, বাংলাভিশন, ঢাকা। দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো হুমকি নেই, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার সকালে রাজধানী বনানী মাঠে পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। তারপর সাংবাদিকদের জানান, সুনির্দিষ্ট কোনো হুমকি নেই পূজাকে ঘিরে, তবে সব ধরনের হুমকি বিবেচনায় নিয়ে এবারে পূজাকে ঘিরে সারা দেশে নিরাপত্তা পরিকল্পনা নেওয়ার কথা জানান র্যাব মহাপরিচালক। তিনি বলেন, অপরাধী চক্র যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াতে পারে, সেদিকটি বিবেচনায় নিয়ে গোয়েন্দারা কাজ করছে বলেও জানান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তবে স্বাস্থ্যবিধি মেনে এবারে পূজা মণ্ডপে দর্শনার্থীদের আসাতে অনুরোধ করেন তিনি। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জাতীয় পার্টির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের মৃত্যু পরোয়ানা কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মৃত্যু পরোয়ানা কারাগারে পাঠানো হয়। বুধবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে ট্রাইব্যুনালে পাঠানো হয় এই পরোয়ানা। এর আগে মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। 2014 সালে 23 জানুয়ারি সৈয়দ কায়সারকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের 7টি অভিযোগে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, 4টিতে যাবজ্জীবন ও 3টিতে মোট 22 বছর কারাদণ্ড দেওয়া হয়। সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন সৈয়দ কায়সার। চলতি বছরের 14 জানুয়ারি সংক্ষিপ্ত রায় ঘোষণা করে আপিল বিভাগ। রায়ে 3টি অভিযোগে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। এর মধ্যে 2টিতে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ও ধর্ষণের ঘটনায় সর্বসম্মতিতে মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। এছাড়া মৃত্যুদণ্ডের একটি অভিযোগ সহ 4টি অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়। বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক লাইফ সাপোর্টে আছেন বলে জানিয়েছে চিকিৎসকরা। হাসপাতালে ব্যারিস্টার রফিকুল হককে দেখতে গিয়ে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী জানিয়েছেন, লাইফ সাপোর্টে থাকলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। উনি এখনো ক্রিটিক্যাল অবস্থাতেই আছে, বাট একটু স্টেবল আছে। উনি ডাকলে কথা বলেন, রেসপন্স করেন। তো আমরা চেষ্টা করছি, আমাদের একটা কমিটি করা আছে, একটা মেডিকেল বোর্ড করা আছে, সবাই মিলে চিকিৎসা দিচ্ছেন। তো আমরা চেষ্টা করছি এবং বাকিটা আল্লাহর ইচ্ছা। স্যারের যেহেতু বার্ধক্যজনিত অনেকগুলো জটিলতা আছে, ইমিউনিটি কম, রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম, তো সেই জন্য সবাই আপনারা দোয়া করবেন, আমরাও দোয়া করছি যেন স্যার খুব দ্রুত সুস্থ হয়ে যান। ওনারা হাসপাতালে খুব ভালো লক্ষ্য রাখছেন, সেবা করছেন, তাদের প্রতিনিয়ত যা যা করার দরকার বেস্ট কেয়ার পাচ্ছেন। আশা করি খোদা তাকে আমাদের মধ্যে, আমরা সত্তর ওনাকে তার সময় লাগবে একটু, আমাদের সবাই তার জন্য দোয়া করছি।
সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীকে গ্রেফতারের প্রতিবাদ ও অবিলম্বে মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন সাংবাদিকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ। এতে নেতারা বলেন, ভিন্ন মতের কারণে সাংবাদিক রুহুল আমিন গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। সকল মামলায় জামিনে থাকার পরও তাকে হয়রানিমূলক গ্রেফতার সাংবাদিকতার পেশার প্রতি হুমকি বলে মনে করেন বক্তারা। তারা বলেন, দ্রুত রুহুল আমিন গাজীকে মুক্তি না দিলে কঠোর আন্দোলন করা হবে। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ ও কামাল উদ্দিন সবুজ, বিএফইউজের একাংশের মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী সহ সিনিয়র সাংবাদিকরা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। নিরাপদ সড়ক নিশ্চিতে সকল চালকের পর্যাপ্ত ট্রেনিং ও নিয়মিত ডোপ টেস্টের নির্দেশ প্রধানমন্ত্রীর। বললেন, মহাসড়কে কমানো হচ্ছে দুর্ঘটনাপ্রবণ বাঁক। রাজধানীতে আজও টিসিবি 25 টাকা দরে আলু বিক্রি, সাধারণ মানুষের দীর্ঘ লাইন। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি, সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু, করোনার কারণে এবার আনুষ্ঠানিকতা সীমিত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, তার আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।